মালয়েশিয়ায় সক্রিয় প্রতারক চক্র বিদেশি কর্মীদের মুক্তির নামে হাতাচ্ছে অর্থ, সতর্কতার পরামর্শ কর্তৃপক্ষের। ট্রাম্পের তোপের মুখে অবৈধ অভিবাসী চালকরা 17,000 লাইসেন্স বাতিল, উদ্দেশ্য প্রণোদিত বললেন ক্যালিফোর্নিয়ার গভর্নর। ব্রাজিলে চলছে COP30 সম্মেলন, কার্বন নিঃসরণ কমাতে পারেনি বিশ্ব, নেতিবাচক প্রভাবের মাশুল গুনবে বাংলাদেশও। স্বাগত জানাচ্ছি নিউজ 24 প্রবাসী সংবাদে। সঙ্গে আছি আমি সিরাজুম মুনিরা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়ায় ইমিগ্রেশন পুলিশের চলমান অভিযানকে পুঁজি করে সক্রিয় হয়েছে এক প্রতারক চক্র। নিজেদের ইমিগ্রেশন অফিসার পরিচয় দিয়ে চক্রটি আটক বিদেশি কর্মীদের মুক্তির নাম করে নিয়োগকর্তাদের কাছ থেকে লাখ লাখ টাকা রিঙ্গিত হাতিয়ে নিচ্ছে। এ অবস্থায় নিয়োগকর্তাদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ইমিগ্রেশন বিভাগ। জীবিকার তাগিদে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি বছরই বৈধ অবৈধ পথে মালয়েশিয়ায় পাড়ি জমান বহু মানুষ। এর মধ্যে অবৈধদের ধরতে প্রতিনিয়তই অভিযান চালায় দেশটির ইমিগ্রেশন বিভাগ। এবার মালয়েশিয়ায় ইমিগ্রেশন পুলিশের চলমান অভিযানকে পুঁজি করে সক্রিয় হয়েছে এক প্রতারক চক্র। নিজেদের ইমিগ্রেশন অফিসার পরিচয় দিয়ে আটক বিদেশি কর্মীদের মুক্তির নাম করে নিয়োগকর্তাদের কাছ থেকে লাখ লাখ রিঙ্গিত হাতিয়ে নিচ্ছে এমন অভিযোগ পাওয়া গেছে। এ অবস্থায় নিয়োগকর্তাদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। পুলিশ জানায়, প্রতারকরা ফোনে নিজেদের ইমিগ্রেশন অফিসার বলে পরিচয় দিয়ে আটক কর্মীদের দ্রুত মুক্তির অজুহাতে টাচ অ্যান্ড গো ওয়ালেটের মাধ্যমে 5 থেকে 10,000 রিঙ্গিত পর্যন্ত দাবি করেন। গত এক মাসে এভাবে প্রায় 57,000 রিঙ্গিত প্রতারণার শিকার হয়েছেন বিভিন্ন নিয়োগকর্তা। বিশ্বাসযোগ্যতা বাড়াতে প্রতারকরা আসল ইমিগ্রেশন কর্মকর্তার ছবি ও নাম ব্যবহার করছে বলেও জানা গেছে। এ অবস্থায় প্রতারক চক্রের ফাঁদ থেকে বাঁচতে নিয়োগকর্তাদের সতর্ক, দায়িত্বশীল এবং আইন মেনে চলার আহ্বান জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ। আফরিন মৌ, নিউজ 24। এবার ট্রাম্প প্রশাসনের তোপের মুখে অভিবাসী চালকরা। অডিটে অনিয়ম ধরা পড়ায় ক্যালিফোর্নিয়ায় 17,000 অভিবাসীর বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন। অবৈধ অভিবাসীদের নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরও এক বড় সিদ্ধান্তে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ক্যালিফোর্নিয়ায় অডিটে অনিয়মের অভিযোগে 17,000 অভিবাসীর বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স সিডিএল বাতিল করা হয়। অডিটের তথ্য অনুযায়ী এসব লাইসেন্স এমন হাজারো অভিবাসীকে দেওয়া হয়েছিল যারা এখন আর যুক্তরাষ্ট্রে বৈধভাবে থাকার অনুমতি রাখে না। এ অবস্থায় 60 দিনের মধ্যে তাদের লাইসেন্সের মেয়াদ শেষ হবে বলেও জানানো হয়েছে চালকদের। এর আগে গত আগস্টে যুক্তরাষ্ট্রের এক অবৈধ চালকের ট্রাক চাপায় 3 জন নিহত হন। ওই ঘটনার পর ট্রাম্প প্রশাসন বাণিজ্যিক ট্রাক ও বাস চালনায় অনিয়মিত অভিবাসীদের ঠেকাতে পদক্ষেপ আরও কঠোর ও বিস্তৃত করেছে। অবশ্য পুরো বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম। তথ্য অনুযায়ী ক্যালিফোর্নিয়ায় 1,30,000-এর বেশি ট্রাক চালক বসবাস করেন, যা টেক্সাসের পরেই সর্বোচ্চ। সেই সঙ্গে দেশে 2 বৃহত্তম সমুদ্র বন্দর এবং প্রধান কৃষি উৎপাদন এলাকা হয় রাজ্যের পরিবহন খাত যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ অবস্থায় অভিবাসন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের কড়াকড়ির মধ্যেই এই সিদ্ধান্ত বড় রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে বলে মত বিশ্লেষকদের। আফরিন মৌ, নিউজ 24। ব্রাজিলের বেলেমে জাতিসংঘ আয়োজিত জলবায়ু সম্মেলন COP30-র 5ম দিনের আলোচনা চলছে। আজকের আলোচনায় শিল্প, পরিবহন, বাণিজ্য, অর্থায়ন, কার্বন বাজার এবং গ্যাস এই 6 খাতে ব্যবস্থাগত রূপান্তরের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব আলোচনা বৈশ্বিকভাবে নবায়নযোগ্য জ্বালানি 3 গুণ বৃদ্ধি, জ্বালানি দক্ষতা দ্বিগুণ করা এবং জীবাশ্ম জ্বালানি থেকে ন্যায়সঙ্গত ও সুশৃঙ্খলভাবে সরে আসার উদ্যোগকে এগিয়ে নেবে। কার্বন নিঃসরণ কমাতে বিশ্ব এখনো কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেনি। এর নেতিবাচক প্রভাবের বড় মাশুল গুনতে হবে বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোকে।
দর্শক, এই বিষয়ে আরো জানাতে ব্রাজিল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে কার্বন নিঃসরণ কমাতে বিশ্ব এখনো যে সাফল্য দরকার ছিল তা আসলে অর্জন করতে পারেনি। আর এটাও জানতে পেরেছি যে নেতিবাচক প্রভাবের মাসুল বাংলাদেশকেও দিতে হবে। সেক্ষেত্রে এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? এখানে বাংলাদেশের বাংলাদেশের ক্ষতিগ্রস্ত দেশ আছে বাংলাদেশে, তার মধ্যে অন্যতম এই তাদের এই চিন্তা চেতনা এবং এই যে তারা ক্ষতিগ্রস্ত মৃত্যু পাওয়ার জন্য প্রতি বছরই জলবায়ু সংক্রান্ত ভয় রেজ করেন এবং কিভাবে সেগুলো উন্নত দেশগুলোর উন্নতি দেশগুলোকে সাহায্য করতে পারে সেসব নিয়ে কথা। কিন্তু এখনো পর্যন্ত এবার 30তম জলবায়ু সম্মেলন দেখছি, এখনো পর্যন্ত বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলো অথবা জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলোর মানে তাদের আজকে এখনো এমন কিছু ভালো কিছু ঘটেনি যা থেকে তারা বলতে পারে যে জলবায়ু ক্ষতিগ্রস্ত মোকাবেলায় তারা করতে পারবে ভালো। আমরা একটু এখন কথা বলতে চাচ্ছি দীর্ঘদিন প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপ বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপ, ওনারা দীর্ঘদিন পরিবেশ নিয়ে কাজ করেন, জলবায়ু নিয়ে কাজ করেন। সেই প্রতিষ্ঠানের সিনিয়র ডিরেক্টর আপনি তো বাংলাদেশের প্রতিনিধি হয়ে এখানে আছেন এবং দীর্ঘদিন কাজ করছেন। বাংলাদেশের পাওয়াটা এবছরের প্রতিনিধি সহজভাবে জলবায়ু প্রভাবিত করার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হিসাবে ভয়েস রেজ করার ক্ষেত্রে আপনাদের আসলে কি পরামর্শ, কি করছেন আপনারা সরকারের সাথে আপনারা? ব্রাজিলের কাছে আমাজন নিশ্চিত সেখানে জলবায়ু সম্মেলন হচ্ছে, একটা বিশাল ইঙ্গিত দেওয়া হচ্ছে জলবায়ুর সাথে বায়োডাইভার্সিটি যে সংশ্লিষ্টতা আছে এটাকে শুরু করে ভাবতে হবে। আমাদের জলাভূমি, আমাদের পরিবেশ, আমাদের প্রাণ নিয়ে আমাদেরকে ভাবতে হবে। প্রকৃতিকে অবজ্ঞা করা যাবে না, অগ্রাহ্য করা যাবে না। আপনি যে কথা বললেন প্রথমে, আমাদের প্রত্যাশা সংকটে আমরা উদ্বিগ্ন। আমরা বিশ্বের ধনী দেশগুলো যারা আছে তাদের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের দিকে আর শুনতে চাই না। আমরা অ্যাকশন জলবায়ু যে কমিটমেন্টের তুলনায় 10% অর্থায়ন হয়নি এবং তাও দেওয়া অর্থায়ন করছে সেটা ঋণের হারে জর্জরিত। আমরা এখনো কোনো আশার বাণী শুনি না। আগামী 1 সপ্তাহ রয়ে গেছে। আমরা চাই জলবায়ু অর্থায়ন এর একটা ভালো আমরা চাই লস এন্ড ড্যামেজ পরিপূর্ণভাবে কার্যকরভাবে সিভিল দ্বারা এটা পরিচালিত হোক। আমরা চাই এটা গোলকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া হোক সাইন্টিফিক রেফারেন্স ভিত্তিতে। ন্যাশনাল রিটায়ারমেন্ট গোল যেটা কমিটমেন্ট যেটা মাত্র হলো 3 সেটাকেও আমরা চাই সাইন্টিফিক অ্যানালাইসিস করে মেজারিং করে আগাবো। সব মিলিয়ে আমরা চাই আমাদের এখন হতাশাকে আমরা বই বেড়াতে পারছি না, আশার দিকে এগোতে হবে। উন্নয়নশীল দেশগুলো দরিদ্রদের যদি আরো ভোগান্তি থেকে চলে যায় এই বিশ্বটা হ্রাস হইতে পারবে না। অন্য দেশগুলো এখনই উচিত ঘুরে ফিরে দাঁড়ানো এবং জলবায়ু যে টেকনোলজি সেটিকে আরো সম্প্রসারণ করা, আরো উদার করা। অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলেন বাংলাদেশের ফ্রেন্ডশিপ বড় এবং যারা জলবায়ু পরিবর্তন ভালো ব্যবস্থা শুনছিলেন শুনে যে বাংলাদেশের প্রত্যাশা আপনি বাংলাদেশের যে ভয় করার ক্ষেত্রে একটা সরকারি অসংখ্য ধন্যবাদ ইয়াসমিন আপনাকে। কার্যক্রম স্থগিত থাকায় নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। ব্রিটিশ উন্নয়ন মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানকে কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানান। প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবনে ব্রিটিশ মন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। বৈঠকে তারা ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন, অবৈধ অভিবাসন প্রতিরোধ, বাণিজ্য বৃদ্ধি, রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় অধ্যাপক ইউনূস জানান, নির্বাচন নির্ধারিত সময় অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। জুলাই আন্দোলন দমাতে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যার ঘটনায় ক্ষমা চাইবেন না শেখ হাসিনা। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে কথা জানিয়েছেন তিনি। বিবিসিকে দেয়া ওই সাক্ষাৎকারে ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে চলা বিচারকে প্রহসন বলেও দাবি করেন ভারতে পালিয়ে থাকা পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও জাতিসংঘ প্রতিবেদন বলছে গত বছর জুলাই আন্দোলন দমাতে ব্যাপক হত্যাযজ্ঞ চালায় আওয়ামী লীগ সরকার। এছাড়া তার 15 বছরের শাসনামলে গোপন কারাগার, গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সম্পর্কেও কিছু জানতেন না বলে দাবি করেন তিনি।
ব্যাপক উৎসাহ উদ্দীপনায় জর্ডান কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দেশটির ইন্ডাস্ট্রি এরিয়া মদিনা আল সানায় পালন করা হলো দিবসটি। সিনিয়র উপদেষ্টা কামরুল হাসানের সভাপতিত্বে ও মাহবুবুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু ভার্চুয়ালি যুক্ত ছিলেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইতালির রোমে জিয়া সাইবার ফোর্স ইতালি শাখার উদ্যোগে আলোচনা সভা ও নতুন অফিস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, 1975 সালের 7 নভেম্বর সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লব ছিল জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তারা 7 নভেম্বরের চেতনা ধারণ করে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। সংগঠনের আহ্বায়ক সাব্বির হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব জলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধান অতিথি হিসেবে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ঢালি নাসির উদ্দিন। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে বিজেপি নেতৃত্বাধীন জোটের সম্ভাব্য জয়ের খবরে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থকরা। রাজ্যের বিভিন্ন এলাকায় দলীয় কর্মী সমর্থকদের মধ্যে চলছে উৎসবের আমেজ। শুক্রবার সন্ধ্যা নাগাদ ভোট গণনা অনুযায়ী 243 আসনের মধ্যে জোটটি 202টিতে এগিয়ে রয়েছে। এতে পরিষ্কার মুখ্যমন্ত্রী নীতিশ কুমার টানা পঞ্চমবারের মতো ক্ষমতায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন। আলোচিত প্রার্থীদের মধ্যে রয়েছেন উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, বিজয় কুমার সিং, জেডিজির তেজ প্রতাপ যাদব এবং বিহার কংগ্রেস সভাপতি রাজেশ কুমার। এখন সবার দৃষ্টি চূড়ান্ত ফলাফলের দিকে। কানাডার টরন্টোতে দিলারা নাহার বাবুর শুধু কবিতার জন্য একক আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে। আবৃত্তি অনুষ্ঠানে শব্দ, ছন্দ আর অনুভূতির ছোঁয়ায় ছিল এক অনবদ্য সন্ধ্যা। এটি ছিল বাবুর তৃতীয় আয়োজন। প্রতি বছরই তার অনুষ্ঠানে থাকে নতুন ভাবনা, বৈচিত্র্য আর শিল্পের অনন্য ছোঁয়া। মন ছুঁয়েছে আগত দর্শকদের। বছরের প্রথম তুষারপাতে বাবুর এই অনুষ্ঠানে দর্শক শ্রোতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আশপাশের শহর থেকেও প্রচুর সংখ্যক দর্শক শ্রোতার মিলন ঘটে। আয়োজকরা জানান, বিদেশের মাটিতে বাংলার সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের ধারা অব্যাহত রাখতেই তাদের এই আয়োজন। গণভোটে নয়, সংবিধান সংশোধন হতে হবে নির্বাচিত সংসদে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জানান, আরোপিত কোনো বিষয় জবরদস্তি করে চাপিয়ে দিলে জনগণ তা মেনে নেবে না। এদিকে দেশের চলমান সংকট নিরসনে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে জানিয়েছেন স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নারীর উপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মানের প্রতিবাদে নারী ও শিশু অধিকার ফোরামের এ মৌন মিছিল, যেখানে মুখে কালো কাপড় বেঁধে অপমানের প্রতিবাদ জানায় আগত নারীরা। মিছিল পূর্ব সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান অভিযোগ করেন, উন্নয়নের কথা বলে গ্রামীণ নারীদের বিভ্রান্ত করে ধর্মের নামে ছিনিমিনি খেলা হচ্ছে। সংগ্রাম করতে হবে, সমস্যার আওয়াজ তুলতে হবে। আমরা দেখেছি রাজশাহীতে একটি আমাদের নেত্রীকে কিভাবে একজন অন্য দলের কর্মী, জামাত কর্মী, তিনি কিভাবে নির্যাতন করেছে, কিভাবে নারীরা নির্যাতিত হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জানান, কোনো আইন, আদেশ কিংবা আরোপিত বিষয় দিয়ে সংসদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করা যাবে না। জাতীয় সনদ যেভাবে রচিত হয়েছে, প্রণীত হয়েছে, স্বাক্ষরিত হয়েছে, সেই জাতীয় সনদ আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করার জন্য অঙ্গীকারাবদ্ধ। এর বাইরে চাপিয়ে দেওয়া, জবরদস্তিমূলক আর যে কোনো প্রস্তাব যদি দেওয়া হয় সেটা জনগণ বিবেচনা করবে। তবে এটা আমাদের মনে রাখতে হবে, গণভোটের মধ্য দিয়ে আইন প্রণয়ন করা হয়ে যাবে না, গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন হয়ে যাবে না। তার জন্য অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে। এদিকে চট্টগ্রামের এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনের মাধ্যমেই দেশের চলমান সকল সমস্যার সমাধান সম্ভব। অন্য কোনো ছোটখাটো বিষয় নিয়ে আমাদের সময় নষ্ট করে লাভ নেই। আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাই, দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিই, তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত সংসদ সরকার গঠন করতে পারি, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। নির্বাচনের দিনে গণভোটে বিএনপির আপত্তি নেই বলেও জানান স্থায়ী কমিটির এই সদস্য। গণভোটে তো আমরা রাজি আছি, গণভোট সিদ্ধান্ত দিয়েছে সরকার। ফজলে রাব্বি, সৌরভ,
নিউজ 24 ঢাকা। প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একটি দলের প্রতি আনুগত্য প্রকাশ পেয়েছে এমন মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আর দলের যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন হবার প্রস্তাব রাষ্ট্র সংস্কার নস্যাৎ করার ফাঁদ। সরকার সেই ফাঁদে পা দিয়ে নিরপেক্ষতা হারিয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হবে। প্রধান উপদেষ্টার এমন বক্তব্যে নাখুশ জামায়াত সহ সমমনা 8 দল। প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণের পর পরবর্তী করণীয় ঠিক করতে বৃহস্পতিবার রাতে বৈঠক করে 8 দল। শুক্রবার সকালে মগবাজার আলফালা মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন তারা। জাতীয় নির্বাচনের আগেই গণভোট, অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টাকে অপসারণ সহ 3 দফা দাবি জানিয়েছে আন্দোলনরত এই 8 দল। প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন, একই দিনে নির্বাচন, গণভোট এবং জাতীয় নির্বাচন, সেটা পরিবর্তন করে অনতি বিলম্বে আলাদাভাবে গণভোট করার তারিখ উনি ঘোষণা করবেন, এটা আমরা আশা করি। কমপক্ষে 3 জন উপদেষ্টা আছে যারা ওনাকে মিসগাইড করতেছে, আমরা তাদের অপসারণ দাবি করছি। জামায়াতের নায়েবে আমির অভিযোগ করে বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে কমিশনের সুপারিশ বাস্তবায়ন না হয়ে একটি দলের স্বার্থ গুরুত্ব পেয়েছে। প্রধান উপদেষ্টার ভাষণ একটি দলের প্রতি আনুগত্যের প্রকাশ পেয়েছে এবং এর মাধ্যমে জাতি যে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন আশা করেছিল, জাতি সে আকাঙ্ক্ষা ব্যাহত হয়েছে। সংবাদ সম্মেলন থেকে অতি দ্রুত জাতীয় নির্বাচনের আগে গণভোট দেয়া ও প্রশাসনের রদবদলে নির্দলীয় নিরপেক্ষ লোকদের গুরুত্ব দিতে দাবি জানানো হয়। গণভোটের 4টি বিষয় যুক্ত করা প্রচলিত পদ্ধতি নয় বলেও দাবি করেন ডাক্তার তাহের। জবাবদিহি আওতায় থাকতে পারে মনোভাবে। তাওহিদুল ইসলাম, নিউজ 24 ঢাকা। এবার জেএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্কজিরো। জেএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। পোস্টার, প্লাস্টিক, ড্রোন ও 20টির বেশি বিলবোর্ড ব্যবহার না করার নিয়ম নিয়ে আচরণবিধি তৈরি করেছে নির্বাচন কমিশন। এবার প্রার্থীদের ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারণা চালানোর সুযোগ থাকছে। এই প্ল্যাটফর্মে কেউ কোনো অনিয়ম করলে তাদের কি শাস্তি হবে, বিষয়টি পরিষ্কার নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের আহ্বান, ডিজিটাল নিরাপত্তা আইনে শাস্তির বিধান যুক্ত করা হোক। আবার সকল নিয়ম সকল প্রার্থী পুরোপুরি মানবেন কিনা সে বিষয়েও রয়েছে সন্দেহ। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। ভোটের সময় এলেই পোস্টারে পোস্টারে ছেয়ে যায় নির্বাচনী এলাকা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সেই চিত্রের দেখা মিলবে না। পোস্টারের বদলে এবার প্রচারণা চালাতে হবে ডিজিটাল প্ল্যাটফর্মে। কিন্তু সেই ডিজিটাল প্রচারণা চালানোর ক্ষেত্রে কি কি বিধিনিষেধ রয়েছে বা নিয়ম না মানলেই বা কি করা হবে, সে বিষয়ে নেই কোনো দিক নির্দেশনা। আরেকটু ডিটেলস করলে ভালো হতো, শাস্তিটা আরেকটু বাড়ানো দরকার ছিল। যে আইসিটি আইন, যেটা আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মের যে আইনটা আছে, ওটার সাথে যদি লিঙ্ক করে দিত যে এখানে এই ধরনের অপরাধগুলো ওখানে ওই আইনে পড়বে। আচরণবিধিতে বলা হয়েছে 20টির বেশি বিলবোর্ড ব্যবহার করা যাবে না। এছাড়াও ড্রোন ব্যবহারে রয়েছে নিষেধাজ্ঞা। আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড ও 1.5 লাখ টাকা জরিমানা এবং দলের জন্য 1.5 লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এবার প্রার্থীদের কাপড় বা চট দ্বারা তৈরি ফেস্টুন, ব্যানার অথবা ইলেকট্রনিক বা ডিজিটাল ব্যানার ব্যবহার করতে হবে। পোস্টারটা একটা কালচার আমাদের নির্বাচনী প্রচারণা দীর্ঘদিন ধরে। তো এখানে পোস্টার করলেও ডিজিটাল ব্যানার তো মানা করে নাই, ব্যানারও বোধহয় কাপড়ের ব্যানারও নিষেধাজ্ঞা দেয়নি। সুতরাং এটা তো মানা দরকার। রাজনৈতিক দলগুলো আচরণবিধি মানবে কি মানবে না সেটা হলো বড় বিষয়। কোনো ধরনের যানবাহন স্থাপনা, গাছ, বেড়া, বিদ্যুৎ বা টেলিফোনের খুঁটি, সরকারি বা স্থানীয় কর্তৃপক্ষের স্থাপনায় লিফলেট, হ্যান্ডবিল বা ফেস্টুন সাঁটানো যাবে না। দেয়াল লিখন দিয়ে প্রচারণা চালানো যাবে না। 3টির বেশি মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহার করা যাবে না। রেক্সিন, পলিথিন বা প্লাস্টিকের তৈরি কোনো প্রচারপত্র, লিফলেট, হ্যান্ডবিল, ফেস্টুন বা ব্যানারও ব্যবহার করা যাবে না। অন্তরা বিশ্বাস, নিউজ 24 ঢাকা। ফার্স্ট ব্লাস্ট টি20 চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেছে শেহজাদ আকবর সুবহানের দল বসুন্ধরা স্ট্রাইকার্স। টুর্নামেন্টের সেমিফাইনালে ব্যাটে বলে ঝলসে ওঠে ম্যাভারিক্সকে উড়িয়ে শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেল বসুন্ধরা স্ট্রাইকার্স।
স্পোর্টস সিটিতে ক্রিকেট যুদ্ধ, তাতে অপ্রতিরোধ্য শেহজাদ আকবর সুবহানের দল বসুন্ধরা স্ট্রাইকার্স। ব্যাট বলে ঝলসে উঠে প্রতিপক্ষ ম্যাভেরিক্সকে প্রতিরোধ করতে দেয়নি বসুন্ধরা স্ট্রাইকার্স। বসুন্ধরা স্পোর্টস সিটিতে টস জিতে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঢাকা ম্যাভেরিক্স। সানিয়ান তানিমের বিধ্বংসী বোলিংয়ে ভেঙে পড়ে ম্যাভেরিক্সের টপ অর্ডার। তানিম শিকার করেন 4 উইকেট। এরপর বল হাতে প্রতিপক্ষের ব্যাটারদের নাজেহাল করেন বসুন্ধরা স্ট্রাইকার্সের অধিনায়ক শেহজাদ আকবর সুবহান। প্রথমে রান আউটের ফাঁদে ফেলে ম্যাভেরিক্সের ব্যাটারকে মাঠ ছাড়া করেন, পরের বলেই তুলে নেন আরও একটি উইকেট। নিয়মিত বিরতিতে প্রতিপক্ষের উইকেট তুলে নিতে থাকেন বসুন্ধরার বোলাররা, ফলে 12 ওভার 1 বলে মাত্র 64 রানে থামে ঢাকা ম্যাভেরিক্সের ইনিংস। জবাব দিতে নেমে মাত্র 10 ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় বসুন্ধরা স্ট্রাইকার্স। ফার্স্ট ব্লাস্ট টি-20 ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা শোনালেন বসুন্ধরা স্ট্রাইকার্সের অধিনায়ক শেহজাদ আকবর সুবহান। I'm actually really happy. We are a new team this year in Frost Blast T20, so we're really happy to climb up the ranks and reach the semi-final, and we're really happy to be in the final. So alhamdulillah we made it. আর ম্যাচ সেরা সানিয়ান তানিম জানান, শেহজাদের ইকোনমিক্যাল বোলিং এর কারণে এত কম রানে আটকে রেখে ম্যাচ জিতেছেন তারা। রাইটি লেফটি কম্বিনেশন ইউজ করছিল, সো whenever the righty was on strike তখন আমি বোলিং করছিলাম। আবার যখন লেফটিরা স্ট্রাইক পাচ্ছিল তখন শেহজাদ এসে যদি ডট বলস কিছু লেফটির কাছে করে দিতে পারে তখন টিমের অ্যাডভান্টেজ হয়ে দাঁড়ায়। হি ডিড আ ভেরি গুড জব ইন টার্মস অফ নট গিভিং অ্যাওয়ে রানস। সেমিফাইনাল ম্যাচ শেষে সেরাদের হাতে পুরস্কার তুলে দেন বিসিবির পরিচালক মেহরাব আলম চৌধুরী। সুখন সরকার, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল নিউজ 24 প্রবাসী সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।